ডক্টর বিক্রম দেব চট্টোপাধ্যায় মহাশয় সমীপেশু। ডাক্তারবাবু নমস্কার জানবেন। আমি হুগলি জেলার চুঁচুড়া সংলগ্ন কুসুমপুর থেকে লিখছি। চিঠি মারফত আপনাকে যোগাযোগ করছি বলে আমার সমস্যাটিকে কম গুরুত্বের ভাববেন না। সমস্যাটি আমার একমাত্র কন্যাটিকে নিয়ে। সমস্যাটি এমন যে তাকে সর্বক্ষণ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার প্রয়োজন হয়ে পড়েছে। আমার প্রয়াত স্বামী ঈশ্বরপ্রসাদ লাহিড়ীর পৈতৃক ভবনটিতেই আমাদের নিবাস। ওনার আশীর্বাদে জমি জমা ও এস্টেটের খাজনায় আমাদের অবস্থা মোটের ওপর সচ্ছল বললেই চলে। কাজে আপনার বসবাস ও আহারের কোনো অসুবিধা হবে না। আপনার মাইনে মাসিক 70 টাকা অবধি আমি দিতে সক্ষম। আপনার উত্তর যত শীঘ্র সম্ভব জানালে আমি বাধিত হব। ধন্যবাদ। আনতে বিনীতা পার্বতী লাহিড়ী, 19/2/1932, লাহিড়ী নিবাস, গ্রাম কুসুমপুর, থানা চুঁচুড়া, জেলা হুগলি। চিঠিতে দুটি বৈশিষ্ট্য বিশেষভাবে আমার দৃষ্টি ও মাথা দুই আকর্ষণ করল। প্রথমত, পার্বতী লাহিড়ীর লেখনীর পরতে পরতে অনুরোধের সুর থাকলেও একবারও উনি সরাসরি আমায় অনুরোধ করেননি। কথার ফাঁক গলিয়ে বুঝিয়ে দিয়েছেন তার অনুনয়। দ্বিতীয়ত, তার কন্যার রোগটি যে আসলে কি তা তিনি কোথাও লেখেননি, অথচ মাইনের কথা তিনি বেশ স্পষ্ট করে উল্লেখ করেছেন। এর থেকেই বোঝাই যায় যে বড় ঘরের গৃহিণীর বৈষয়িক শিষ্টতা থাকলেও বিনম্রতার উপর বহু পুরনো হারানো দম্ভের ঘোমটা পড়েছে। সেকালে কলকাতা শহরে সাহেব ডাক্তারদেরই কদর ছিল বেশি। নীলরতন সরকার বা বিধান রায় মানের না হলেও দুর্ভিক্ষের বাজারে শাঁসালো রুগী জোটা ছিল অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আর আমার মতো সদ্য পাশ করা জেনারেল ফিজিশিয়ানদের কপালে আধপেটা খাওয়া আন্ত্রিকের রোগী বা এলোপাথারি ম্যালেরিয়ার কেসের রোগী ছাড়া কেউ বড় একটা আসতো না। কাজেই পশার তো দূরের কথা, মাসের শেষে নিজের বাসের ট্রামে ওঠার খরচটা উঠে গেলেই যে কি ধন্য মনে করতাম। এমন অবস্থায় মাসে 70 টাকার লোভ সম্বরণ করাটা আমার পক্ষে ছিল অসম্ভব। করলামও না। বেশি ভাবাভাবি না করে পরদিনই লিখে দিলাম যে আগামী 8ই মার্চ আমি কুসুমপুরে আসছি। সাথে এও অনুরোধ জানালাম যে আমাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য যেন চুঁচুড়া স্টেশনে অবশ্যই কাউকে পাঠানো হয়। নির্দিষ্ট দিনে হাওড়া স্টেশন থেকে রেলে চেপে বসলাম। 1-1.5 ঘন্টার বেশি লাগার কথা নয়, অর্থাৎ বিকেলের আগেই চুঁচুড়া পৌঁছে যাব। রেলগাড়ি শহর ছেড়ে যেতেই বাইরের দৃশ্য বদলে গেল। দুদিকে দিগন্ত বিস্তৃত শ্যামল প্রান্তর, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে ইস্ট ইন্ডিয়া রেলওয়েজের কয়লার ইঞ্জিন। বাইরে পরন্ত শীতের উজ্জ্বল দুপুর, গাছের ডগায় ডগায় ঝলমলে রোদ। কয়লার ইঞ্জিনের শব্দে পাখির কলতান ঢাকা পড়লেও গাড়ি শহর ছেড়ে গ্রামের প্রান্তরে পড়তেই বেশ বোঝা গেল বসন্ত প্রায় সমাগত। চুঁচুড়ায় যখন গাড়ি থামল তখন প্রায় বিকেল 5:30। পশ্চিমের আকাশের লাল আভাটুকু ছাড়া বাকি আকাশটা গাঢ় নীলাভ হয়ে গিয়েছে। আমার সাথে কয়েকজন নামলো বটে, কিন্তু তারা সকলেই এদিক ওদিক থেকে মাঠের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি দিশাহীন পথিকের মতো আমার ট্রাঙ্কটি নিয়ে টিকিট ঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা খানেক কেটে যাওয়ার পরেও যখন কারুকে দেখতে পেলাম না, তখন নিজেই স্টেশন থেকে বের হয়ে টিকিট ঘরের কিরানিটিকে জিজ্ঞেস করলাম, ভায়া কুসুমপুর কোন পথে পড়বে? লোকটি স্টেশন লাগোয়া আমবাগানে ঘেরা একটি আধো অন্ধকার রাস্তা দেখিয়ে দিল। লাহিড়ী গিন্নির আক্কেল সম্বন্ধে আমার মনে যে অশ্রদ্ধার বীজটি বপন হয়ে গিয়েছিল, এখান থেকেই কুসুমপুরের দূরত্ব শুনে সেইটি থেকে অঙ্কুর গজিয়ে গেল। এরা কি তাহলে আমার চিঠি পায়নি?
এই অন্ধকারে একা একা 2 ক্রোশ পথ পাড়ি দেওয়া যে বিপদকে আলিঙ্গনের আহ্বান দেওয়া, তা বেশ বুঝতে পারছিলাম। রাতটা হয়তো স্টেশনে কাটাতে হতো যদি না এক স্থানীয় কৃষক চুঁচুড়া হাটে বেচাকেনা সেরে নিজের গরুর গাড়িটি নিয়ে কুসুমপুরের পথে ফিরত। তিনি সহৃদয়ভাবে আমাকে কুসুমপুরে পৌঁছে দিলেন। আমি তাকে একটি টাকা কৃতজ্ঞতা স্বরূপ দিতে গেলে সে হাত জোর করে বলল, ডাক্তারের কাছ থেকে একটি পয়সা নিয়ে সে নিজের পাপ বাড়াতে পারবে না। যাওয়ার আগে আমাকে দেখিয়ে দিল সামনে গিয়ে বাম দিকে লাহিড়ী নিবাসের ফটক পড়বে। শ্যাওলা ধরা বিরাট ফটক পার হতেই শুরু হলো শ্যাওড়া আর কাঁঠালের বাগান। তার তলা থেকে নুড়ি বিছানো রাস্তা চলে গিয়েছে আঁধারের বুক চিরে। ঠিক কতটা জমির উপর ওই বাড়িটি তৈরি তা এই সন্ধ্যার অন্ধকারে আন্দাজ করার কঠিন ছিল, কিন্তু কম করে হলেও 1 বিঘের কম হবে না। ধীরে ধীরে ঘন ছায়ায় ঘেরা গাছপালার ফাঁক থেকে সাদা বাড়ির দালানটিকে উঁকি মারতে দেখা গেল। বাড়ি না বলে প্রাসাদ বললেই বোধহয় ঠিক হয়, যদিও অনাদর ও অবহেলায় বিভিন্ন জায়গায় রং চটে গিয়েছে বা সিমেন্টের কারুকার্য করা থামগুলির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবু এই সন্ধ্যের অন্ধকারেও ভগ্নদশায় রুগ্ন ভবনটির প্রতিটি কোণা থেকেও ঐতিহ্য যেন ঝরে পড়ছে। উঠোনের মাঝখানে এসে দাঁড়ালাম। প্রকাণ্ড আধার ঘেরা প্রাসাদের সামনে দাঁড়িয়ে নিজেকে বড় ক্ষুদ্র আর নির্বল মনে হতে লাগলো। ট্রাঙ্কটা শান বাঁধানো উঠোনের উপর নামিয়ে রাখলাম। এরা কি কেউ বাড়ি নেই, নাকি আমি আসবো সেই আশাই করেননি? ঝিঁঝি ডাকতে আরম্ভ করেছি ঝোপের অন্তরে অন্তরে। আকাশে দিনের আলোর শেষ রেশটুকুও মুছে যাচ্ছে। একবার হাঁক দেওয়াই যাক না, মনে মনে ভাবলাম। গলা বাড়িয়ে হাঁক দিতে যাব এমন সময় একতলার বারান্দার কোণে একটি টিমটিমে আলো দেখতে পেলাম। ক্রমে সেটি বড় হতে হতে উঠোনে আমার সামনে এসে দাঁড়ালো। কোনো সন্দেহ নেই, ইনি এস্টেটের মালকিন পার্বতী লাহিড়ী। হাতের লণ্ঠনটি নামিয়ে রেখে খানিকক্ষণ আমার দিকে অপলকভাবে তাকিয়ে থেকে হঠাৎ ধরে যাওয়া কণ্ঠে বললেন, আরে মশাই, আসুন আসুন, আপনি আসবেন আমি ভাবতেই পারিনি। কিন্তু আমি তো চিঠিতে... হ্যাঁ, সে চিঠি তো পেয়েছিলাম, কিন্তু মেয়েটার দিন দিন যা... ওনার গলা ভিজে এলো। চট করে নিজেকে সামলে নিয়ে বললেন, বংশীকে বলেছিলাম স্টেশনে যেতে, কিন্তু ওর আবার আজ শরীরটা তেমন, আমার পক্ষে তো আর... না না, ঠিক আছে। আমি কথা কেটে বললাম, আমি পথ চিনে চলে আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। গৃহকর্ত্রীর বয়স আন্দাজ 50, কিন্তু চুলে অনেক বেশি পাক ধরেছে, আর মুখে বলিরেখার সংখ্যাও বেমানান রকমের বেশি। পরনে বৈধব্যের মানানসই সফেদ শাড়ি, খালি পা, কিন্তু মুখে আভিজাত্যের ঔজ্জ্বল্য সুস্পষ্ট। আয়ুর ভারে কোমর ঈষৎ বেঁকে গেলেও এককালে তিনি যে দীর্ঘাঙ্গী ছিলেন তা বোঝাই যায়। নিজেকে সামলে উনি লণ্ঠনটি তুলে নিলেন। আপনি আসুন। আমি গৃহস্বামিনীকে অনুসরণ করলাম। বাড়ির বাম দিকে পেঁচানো সিঁড়ি উঠে গেছে। ফাটল ধরা দেওয়ালে কত নাম না জানা মানুষের প্রতিকৃতি। ছবিগুলি সময়ের নিয়মে আর অবহেলায় কালো হয়ে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। এসব দেখে মনে এক অদ্ভুত সন্দেহ উপস্থিত হলো। এরা 70 টাকা মাইনে দিতে পারবে তো? এককালে যে প্রতিপত্তি ছিল সে বিষয়ে সন্দেহ না থাকলেও এখন যে এই পরিবারটির অবস্থা খুব সুখকর নয় তা বোঝার জন্য আমার চেয়ে বেশি বুদ্ধির প্রয়োজন নেই। দোতলার সার দিয়ে একের পর এক ঘর, তাদেরই একটি উনি আঁচলের চাবি দিয়ে খুলে দিলেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে খাট, টানা পাখা, জলের কুজো ও একটি লণ্ঠনও রাখা আছে। বোঝাই যায়
আমার আগমনের জন্যই ঘরটিকে তৈরি করে রাখা হয়েছে। আমি ট্রাঙ্কটি রেখে আমার গৃহস্বামিনীকে অনুসরণ করলাম। এবার উনি দুটো ঘর ছেড়ে আমায় নিয়ে সিঁড়ির কাছের একটি ঘরে ঢুকলেন। এই ঘরটিকে বৈঠকখানা বলা চলে। 3 দিকে 3টি পুরনো সোফা ও মাঝখানে একটি দামি মার্বেলের টেবিল। লণ্ঠনটিকে টেবিলের মাঝখানে রেখে আমরা বসলাম। আপনাকে এত দূর থেকে টেনে আনলাম, এর জন্য আমি সত্যিই খুব দুঃখিত ডাক্তারবাবু। এইসব ভাববেন না। আমি একজন পেশাদার ডাক্তার। রোগীর চিকিৎসার জন্য আমাকে যে কোনো জায়গায় যেতে হতে পারে, আর আমি অনুগ্রহের জন্য নয়, স্রেফ পেশার খাতিরেই এখানে এসেছি। এই একটি বাক্যে আমি বুঝিয়ে দিলাম যে যদি আমার পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়ার অবস্থা না থাকে তাহলে যেন আমায় আগে থেকেই তা বলে দেওয়া হয়। তা তো বটেই। লাহিড়ী গিন্নি ঘাড় নাড়লেন। হ্যাঁ, এবার যদি আমায় রোগীর বিষয়ে বলেন। অমূলক কথায় সময় নষ্ট করবার লোক আমি নই। প্রৌঢ়া কিছুক্ষণ চুপ থেকে বলতে আরম্ভ করলেন। আমার মেয়ের জন্ম কলকাতাতে, আজ থেকে 27 বছর আগে। জন্মানোর পরই ডাক্তার বলে দিয়েছিলেন যে তার জীবন আর 5 জনের থেকে আলাদাই হবে। সময়ে সময়ে নানান রকম উপসর্গও দেখা দেবে, হয়ও তাই। 5 বছর বয়স থেকেই জানেন তাকে মাঝে মাঝে শ্বাসযন্ত্রজনিত কারণে অসুস্থ হয়ে পড়তে হয়। এরপর দেখা দেয় শরীরে রক্তাল্পতা। 13 বছর বয়সে যখন তার শরীর জানান দেয় যে আমার মেয়ে এখন শিশু থেকে কিশোরী হয়েছে, প্রথমবার তার এত রক্তপাত হয় যে 5ম দিনের পর সে 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকে জানেন। সন্তান ধারণের ক্ষেত্রে তার বাধা আছে বলে তার বিয়ে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন ব্যাপার এমন দাঁড়িয়েছে যে শ্বাসকষ্ট, রক্তাল্পতা তো ছিলই, আর তার সাথে আবার যোগ হয়েছে স্নায়ুর চাপ। যে কোনো ব্যাপারে আর 5 জনের থেকে উত্তেজনা তার কিন্তু অনেক বেশি হয়। কখনো কখনো আমায় রেগে মারতে ওঠে জানেন, কখনো আবার নিজের মনে কেঁদে ভাসায়। কখনো খুব দুর্বল, আবার কখনো বা 3 দিন পুরো ঘুমিয়েই কাটিয়ে দেয়। ডাক্তারবাবু, আমি একা মানুষ, ওকে নিয়ে বড়ই বিপদে পড়েছি। কি করে যে বাঁচাবো মেয়েটাকে। বলতে বলতে লাহিড়ী গিন্নির গলা কান্নায় ভিজে এলো। শান্ত হন। অমূলক উত্তেজনা বা মুড সুইং হরমোনের কারণের জন্য হয়ে থাকে। স্ত্রী রজজনিত অসুবিধে থাকলে হরমোনের তারতম্যে গোলমাল হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও আপনি ওকে একবার কোনো ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখালে পারতেন, কিন্তু এও তো ঠিক যে ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞ আপনি কলকাতায়ও কটা পাবেন বলা শক্ত। মফস্বলে তো পাওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে একবার দেখা যায়? ও একতলায় নিজের ঘরেই আছে। আপনি আসার আগে ঘুমিয়েছিল। ও, তাহলে কাল সকালেই বরং দেখা যাবে। এই অন্ধকারে চোখ বা নখের রং এমনিতেই বুঝবো না। অ্যানিমিক রোগীর জন্য যা বোঝা অত্যন্ত জরুরি। আচ্ছা, ও সকালে ওঠে কখন? ও ভোরে উঠে স্নান সেরে পুজো দেয়। আপনি ওঠার আগে ওকে আমি তুলে দেব এখন। আপনি সকাল সকাল ওকে পরীক্ষা করে নিতে পারবেন। বেশ, তাই হবে কোন। লাহিড়ী গিন্নি উঠে গেলেন, সাথে আমি উঠলাম। আপনার খাবারটা কখন ঘরে পাঠাবো ডাক্তারবাবু? 8:30। বেশ, শুভরাত্রি। আমি ঘর থেকে বাইরে এসে দাঁড়ালাম। উনি তালা দিতে দিতে বললেন, আপনি ঘরে চলে যেতে পারেন, আমি কিছু মনে করব না তাতে। বলে শান্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। দেখে ভালো লাগলো যে বাড়িতে কোনো চতুর্থ ব্যক্তিও আছে। কাঁটায় কাঁটায় 8:30টায় আমার ঘরে কাঁসার থালায় খাবার নিয়ে এলো এক অতি বৃদ্ধ ভৃত্য। তোমায় তো আগে দেখিনি। আমি বললাম,
আমার কথায় ভৃত্যটি কোনো রকম উত্তর দেওয়া দূর, তার সামান্যতম অভিব্যক্তির পরিবর্তনও ঘটল না। এমনকি সে আমার দিকে মুখ তুলে একবার তাকালো পর্যন্ত না। আমার মনে হলো সে হয় চোখে কম দেখে, না হয় বধির, বা উভয়ই। দামি চালের ভাত, বিউলির ডাল আর টাটকা কাতলা মাছের ঝোল খেয়ে শীতের অনুভূতি গায়ে মেখে অচেনা জায়গাতেও ঘুম খুব ভালো হলো। যখন চোখ মেললাম তখন প্রায় সকাল 6:30। পাশের কল ঘরে গিয়ে চোখে মুখে জল দিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। শীতের মরা রোদে বাগানটা ঝলমল করছে। দূরে পশ্চিম দিকে ঠাকুর ঘর, আর তার সামনে আমার চোখ হঠাৎ আটকে গেল। আগাম বসন্তের এক ঝলক হাওয়া যেন আমার চোখে মুখে ঝাপট লাগিয়ে গেল। ঠাকুর ঘরের সিঁড়িতে ফুলের সাজি হাতে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। গায়ে আধ ভেজা ফিনফিনে শাড়ি, যা তার সিক্ত খোলা পিঠের উপর জায়গায় জায়গায় চেপে বসেছে। মুখখানি যেন এক টুকরো হিরে। গালে ও চিবুকের কাছে অল্প মেয়েদের ছোঁয়া রয়েছে। ঠোঁট দুটো ভরাট ও পিচ্ছিল, যেন জগতের সব রস ওই গোলাপি মাংসখণ্ড যুগলের ভেতর ঠেসে ভরা। চোখের পাতাগুলি অত্যন্ত লম্বা, ভিজে চুল খানিকটা কাঁধের উপর থেকে সামনে এলিয়ে তার ভরাট স্তনের উপর পড়েছে। তার গভীর খাঁজের ভেতর আটকানো ভিজে কাপড়ের টুকরোটি যেন বিশ্বের সমস্ত সৌভাগ্য নিয়ে সৃষ্টি হয়েছে। কোমর আর পেটের ভাঁজের উপর দিয়ে জলের ফোঁটাগুলো আলতো করে গড়িয়ে পড়ছে ও স্থান পাচ্ছে আবৃত নাভির কাম গহ্বরে। তার শরীর যেন যৌবনে ঢাসা কোনো অজানা স্বর্গ, যা শুধু বিমোহিত নয়, পুরুষকে কামোন্মাদ করে সহাস্যে মরতে বা মারতেও বাধ্য করতে পারে। পলকে ভুলে গেলাম যে আমি একজন চিকিৎসক, ভুলে গেলাম আমার সেবা ধর্মের শপথের কথা। আমার 24 বছরের যৌবন যেন উদ্বেলিত হয়ে উঠল শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে। মেয়েটি ধীর পায়ে উঠোনে ভিজে পায়ের ছাপ ফেলে বারান্দায় উঠে এলো। আমি খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে সরে এলাম। মেডিকেল কলেজে শোনা একটি কথা মাথার মধ্যে ঘুরে ঘুরে আসতে লাগলো। রোগী আর ডাক্তারের সম্পর্ক মোটর আর মেকানিকের ন্যায়। এতে অনুভূতি নেই, চেতনা নেই, মমতা নেই, আছে শুধু সেবা ধর্মের প্রতি নিষ্ঠা। মনের কোনায় অন্তর্যামী লামপট্ট যেন হেসে স্মরণ করিয়ে দিল, সেবা করতেই তো আমার এখানে আসা। এমন এক রোগিণীর সেবা 1-2 দিন ধরে নয়, দিনের পর দিন, রাতের পর রাত আমি করে যাব। কেউ ভুল বুঝবে না, কেউ আরোপ লাগাবে না, ডাক্তার বলে কথা। আমার ঠোঁটের কোনায় খেলে গেল এক পৈশাচিক হাসি। একতলার পূব দিকের ঘরের দরজায় আলতো টোকা দিলাম। দরজা স্রেফ ভেজানো ছিল, তবুও ভদ্রতার খাতিরে টোকা না দিলেই নয়। ললনা দরজা খুলল। সকালে দেখা শাড়িটি ছেড়ে এখন অন্য একটি লাল কাপড় পরিহিতা সে। শাড়ির রংটি যেন তার অঙ্গে অঙ্গে অগ্নিসম উত্তাপ জাগিয়ে তুলেছে। বলুন। তার গলার স্বর ভরাট ও সুস্পষ্ট। তাতে এতটুকু বাৎসল্য নেই, বরং তা যেন যৌবনের পরিপক্কতায় টইটুম্বুর। আমি কাল এখানে এসেছি। আপনার চিকিৎসার জন্য আপনার মা আমাকে ডেকে পাঠিয়েছেন। কাল রাত হয়ে গিয়েছিল বলে আপনাকে আর বিরক্ত করিনি। আজ যদি একবার একটু পরীক্ষা করতে দেন। মেয়েটি নিঃশব্দে একবার ওপর থেকে নিচ অব্দি আমায় দেখে নিয়ে পথ ছেড়ে দিল। আমি তার পেছন পেছন ঘরে প্রবেশ করলাম। বেশ পরিচ্ছন্ন ঘর। আপনাকে সকালে চা দেওয়া হয়েছে? ভেজা চুল ঝাড়তে ঝাড়তে প্রশ্ন করল মেয়েটি। আগে হ্যাঁ, আপনার মা সকালেই আমাকে নিয়ে আপনার কাছে আসতে চাইছিলেন। আমি ওনাকে বললাম ব্যস্ত না হতে, আমি সময় করে ঠিক দেখে নেব। আর তখন আপনি সদ্য ঠাকুরঘর থেকে ফিরছিলেন। অত সকালে আপনাকে বিরক্ত করাটা
মায়ের বয়স হয়েছে, উনি আমায় নিয়ে একটু বেশি চিন্তা করেন। আমি মনে করি না আমার জন্য 24 ঘন্টার মোতায়েন করা ডাক্তারের কোনো প্রয়োজন আছে। আমার চোখের দিকে তাকিয়ে বলল মেয়েটি। তার উজ্জ্বল খয়েরি চোখ আর ধনুকের মতন বাঁকা ভ্রু যেন অন্তর্যামী শৈল্পিক ধৈর্য নিয়ে এঁকেছেন। আমি তার পালঙ্কের উপর সন্তর্পণে বসলাম। তারপর সাহস করে বললাম, আপনার নামটা জানতে পারি? মেয়েটি পালঙ্কের ছত্রিতে হেলান দিয়ে দাঁড়ালো। আমার মুখের দিকে তাকিয়ে ঠিক করে হেসে জবাব দিল, লোহিতা। আমি একটা লম্বা শ্বাস টেনে বললাম, লোহিতা দেবী, এবার যদি একবার আমাকে দেখতে দেন। খিলখিল করে হেসে উঠল লোহিতা। তার হাসি যেন শরদের ঝংকারের মতো পুরনো দেওয়ালগুলিতে প্রতিধ্বনিত হতে লাগলো। থাক না ডাক্তারবাবু, রোগীকে অত সম্মান নাই বা দিলেন, শুধু লোহিতা বলেই ডাকুন। তারপর একটু থেমে বলল, শোভ। কথাটা যেন ছ্যাত করে আমার বুকে ছেঁকা লাগিয়ে দিল। আমি বললাম, শো। লোহিতা তার দীর্ঘ শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। চুলগুলো মেঘের মতো বিছানা জুড়ে ছড়িয়ে গেল। তার চোখ ও জিভ দেখে বুঝলাম সে সত্যিই রক্তাল্পতায় ভুগছে। হাতের পালস নেওয়ার সময় তার আঙুলগুলো যেন আমার কবজি জড়াতে গিয়েও জড়ালো না। তার পালস অনেকটাই ঢিমে, সম্ভবত নিম্নমুখী রক্তচাপের কারণে। এবার স্টেথোটি বার করলাম। বললাম, জোরে জোরে শ্বাস নিন। লোহিতা বুক ভরে শ্বাস নিল। তার প্রাচুর্যে ঠাসা বক্ষদ্বয় উথলে উঠল ঊর্ধ্বপানে। আমি আলতো হাতে স্টেথোটি চেপে ধরলাম তার বাম দিকের স্তনের উপর। পরক্ষণই আমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সমস্ত রক্ত ছুটে গিয়ে আমার পৌরুষ জ্বালামুখীর ন্যায় জাগ্রত করল। লোহিতা আরেকবার নিঃশ্বাস নিল। আমার হাতটি নেমে এসে আবার উঠে গেল। বেশ বুঝতে পারছিলাম আমার ডাক্তারি বিদ্যা লোপ পেয়ে সেই স্থানে চেপে বসেছে এক অশুভ উন্মত্ত বাসনা। কাঁপা কাঁপা হাতে স্টেথোটি সরিয়ে নিলাম। ইশারায় উঠতে বললাম লোহিতাকে। কি বুঝলেন ডাক্তারবাবু? না, তেমন কিছু না, একটু ওই অবজারভেশনে থাকতে হবে আর কি। তোমাদের ভৃত্যটিকে পাঠিয়ে আয়রন আছে এমন কিছু সবজি আর ফল, যেমন পেঁপে, আনারস বা লাল শাক অথবা টাটকা মাছ আনিয়ে রাখতে হবে, আর নিয়মিত খেতে হবে। আমি তো রইলামই। আর আরেকটা কথা। বলুন না। আমায় আমায় ডাক্তারবাবু নয়, শুধু বিক্রম বলেই ডাকবে, খুশি হব। কথাটা শুনে লোহিতার মুখের অভিব্যক্তিতে যেই পরিবর্তনটি এলো, সেটি না অবাক, না খুশি, আর না উপলব্ধি বলা চলে। তবু সে কয়েক মুহূর্ত আমার চোখে চোখ রেখে মুখ নামিয়ে নিল। তার ঠোঁটের কোণের হাসির রেখাটা আমার দৃষ্টি এড়াল না। দুপুরে ঘরে খাবার দিতে এলে ভৃত্যটিকে জিজ্ঞেস করলাম, কাছাকাছি বাজার টাজার আছে নাকি? ভৃত্যটি উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। আমি উঠে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকিয়ে আমার প্রশ্ন আবার করলাম। বৃদ্ধের এক চোখে ছানি, আরেক চোখেও যে জ্যোতি খুব প্রখর তা বলা যায় না। আমার প্রশ্নে সে দুর্বোধ্য শব্দ করে হাত তুলে দক্ষিণ দিকে দেখিয়ে দিল। বুঝলাম সে বধির নয়, তবে মুখ। মাথা নামিয়ে সে প্রস্থান করল। আমি বুঝলাম এই বাড়িতে জীবন বড়ই ধীর। লোহিতা থাকে নিজের ঘরের নিচতলায়, তার মায়ের ঘরও সম্ভবত পশ্চিম দিকেই কোথাও। ভৃত্যটির কথা বলার অযোগ্য, কাজেই এখন থেকে দিনগুলি আমার একাকিত্বের মধ্যেই কাটবে, যদি না লোহিতার সাথে আমার মিত্রতা নিবিড় আকার নেয়। আমার ডাক্তারি সত্তার পবিত্রতার উপর
কখন যে ধীরে ধীরে কামের অন্ধকার ছেয়ে গিয়েছে তা বুঝলেও তাকে দমাবার চেষ্টাও করলাম না। সন্ধ্যের দিকে বাজারে সিগারেট কিনতে এসে আগের দিনের কৃষকটির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমাকে আবার দেখে উনি খুব খুশি হয়ে গোসাইয়ের দোকানে কুসুমপুরের সেরা চা খাইয়ে ছাড়লেন। কথায় কথায় জানলাম তার নাম গোবিন্দ। আপনি কর্তা বাবার গিন্নির চিকিৎসা করতে এইছেন বুঝি? বাঁশের বেঞ্চের উপর বসে আমি বললাম, না না, উনি বেশ আছেন। আমায় উনি ডেকে পাঠিয়েছেন ওনার মেয়ের জন্যে। গোবিন্দর ভ্রু কুঞ্চিত হয়ে গেল। মেয়ে? কই কর্তা বাবার যে মেয়ে আছে তা তো কখনো শুনিনি। আমার খটকা লাগলো। বললাম, তার মেয়ে যে বেশ বড়, বছর 27 বয়স, কলকাতায় জন্ম, এসব কিছুই আপনারা জানেন না? একে কর্তা বাবা ছিলেন আমাদের ভগবান। আমরা তো জানতাম ওনার কোনো সন্তান হয়নি, এমনকি গিন্নিমা ওনার সাথে কুসুমপুরে থাকতেন না। উনি আমাদের মাঝেই থাকতেন, সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। গিন্নিমার সাথে সম্পর্ক ভালো ছিল না ওনার। উনি এখানে অসুস্থ হয়ে পড়ায় গ্রামের মানুষ ওনাকে কলকাতায় নিয়ে যায় চিকিৎসার জন্যে। তারপর উনি মারা গেলে গিন্নিমা এখানে আসতে আরম্ভ করেন। কিন্তু ওনাদের যে মেয়ে আছে তা তো কখনো শুনিনি। এই আপনি ঠিক জানেন যাকে দেখেছেন সে কর্তা বাবার মেয়ে? আমার কেমন যেন গা শিরশির করতে লাগলো কথাটা শুনে। অজানা মানুষের চিঠিতে স্রেফ টাকার লোভে এত দূরে এসে বিপদে পড়লাম না তো? আসলে ওই বাড়িতে আমি ছাড়া পার্বতী লাহিড়ী, এক বুড়ো চাকর, আর ওই যিনি থাকেন তাকে তো আপনাদের গিন্নিমা তার মেয়ে বলেই পরিচয় দিলেন। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, চাকরটা তো 50 বছরের, কর্তা বাবার সময় থেকেই আছে। ওর নাম হইল গিয়া নকুল। গরিব মানুষ, যাওয়ার কোনো জায়গা নেই, তাই ওখানে পড়ে আছে। এছাড়াও বংশী বইলে একজন ব্যান্ডেলের ছেলে গোমস্তার কাজ করছে আজ 2 মাস। কিন্তু ওনার মেয়ের ব্যাপারে তো শুনি নাই। আমি আর কথা বাড়ালাম না। গোবিন্দর থেকে বিদায় নিয়ে লাহিড়ী নিবাসের দিকে পা বাড়ালাম। সন্ধে হয়ে এসেছে, আজ চাঁদ দেখা যাচ্ছে না। মেঘে ঢেকেছে লাহিড়ী নিবাসের মাথার উপরের আকাশ, সেই সাথে মৃদু ঝোড়ো হাওয়া। উঠোনে পা দিয়ে সেই অন্ধকার থমথমে হাভেলির সামনে দাঁড়িয়ে আজ কেমন যেন মনে একটা শিনশিনে আতঙ্কের অনুভব হলো। এরা বাড়িতে এত আলো কম জ্বালায় কেন? এত বৈভবের মধ্যে থেকেও একজন প্রায়ান্ধ প্রতিবন্ধী মানুষ ছাড়া আর কোনো বৃত্ত রাখিনি কেন? লোহিতার ব্যাপারে এলাকার মানুষ কেউ জানে না। সে তবে কে? ঈশ্বর প্রসাদের মেয়ে, নাকি পার্বতী অন্য কারোর সাথে কিছু ছিল? ঈশ্বর প্রসাদকে পার্বতী কিছু? ডাক্তারবাবু, চমকে উঠে তাকালাম পেছনে। বারান্দার শেষ প্রান্তে ঝোড়ো হাওয়ায় সাদা শাড়ির আঁচলটা উড়ছে। অন্ধকারে দাঁড়িয়ে পার্বতী। আজ তার হাতে লণ্ঠন নেই। কি ভাবছেন? অন্ধকারে একলা দাঁড়িয়ে? পার্বতী কি আমার মনের আশঙ্কা আঁচ করে ফেলেছে? না না, আমি নিজেকে সামলে নিলাম। বললাম, হ্যাঁ, না না, কিছু না, কিছু না। আমি নিজের ঘরে যাচ্ছিলাম। পার্বতী খানিকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থেকে বারান্দার অপর প্রান্তে অদৃশ্য হয়ে গেল। আমি পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। দোতলার বারান্দাটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে অল্প বিদ্যুতের আলোতে ঝলকে উঠছে ছোপ ধরা অন্ধকারের কোণগুলো। আজ ঝিঝির ডাক নেই, কানে আসছে শুধু হাওয়ার চাপা গর্জন। ঘরে ঢুকে লম্পটি জ্বালিয়ে একটা সিগারেট ধরালাম। মনের মধ্যে অনেকগুলি প্রশ্ন উথাল পাথাল করছে। এত বড় হয়ে গেল একজন মেয়ে, অথচ কেউ সেই বিষয়ে জানবে না। দোতলায় আর একতলায় 3টে ঘর বাদে সব ঘর তালা বন্ধ থাকে কেন?
বংশী ছেলেটিই বা কোথায় গেল? থমথমে শুনশান লাহিড়ী নিবাসে কি সত্যিই কোনো কদর্য রহস্য লুকিয়ে আছে? না, এখানে থাকাটা আর শ্রেয় নয়। মা মেয়ের ব্যবহারে আমি কোনো বেচাল না দেখলেও এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই যে এই পরিবারটির সাথে রাতের পর রাত এই হানাবাড়িতে সহবাস করা উচিত হবে না। ঠান্ডা মাথায় সিগারেটটি শেষ করে আমি আমার ট্রাঙ্কটি গোছাতে শুরু করলাম। আজ রাতে হয়তো কলকাতা ফেরার গাড়ি পাবো না। বাজার এলাকায় গিয়ে গোবিন্দর খোঁজ করব। সে নিশ্চয়ই আজ রাতে থাকার মতো একটা জায়গা করে দিতে পারবে। তারপর কাল সকালের প্রথম গাড়ি ধরে হাওড়া ফিরে যাব। ঝোড়ো হাওয়াটা বেড়েছে। বৃষ্টি নামার আগে আমাকে বাজারে পৌঁছতে হবে। ট্রাঙ্কটা তুলে দরজার দিকে পা বাড়াবো এমন সময় বিদ্যুতের আলোয় বারান্দায় একটি অবয়বের ছায়া দেখতে পেলাম। শিউরে উঠে দু পা পিছিয়ে এলাম। তাকিয়ে দেখি অন্ধকারে ছায়ামূর্তির মতো আমার দরজায় এসে দাঁড়িয়েছে লোহিতা। পরনে গাঢ় রক্তবর্ণ শাড়ি, চুল সুন্দর করে খোঁপা বাঁধা, কপালে লাল টিপ, নাকে নোলক, হাতে চুড়ি, যেন নিজেকে সম্পূর্ণ শৃঙ্গারে নিমজ্জিত করে আমার সামনে মেলে ধরেছে। আমি ট্রাঙ্কটি নামিয়ে রাখলাম। এই সাজে যেন এর আগে কোথাও তাকে দেখেছি, মনে পড়ল না। বিক্রম, সেই ভরাট রসসিক্ত কণ্ঠস্বর। বলো লোহিতা। আমার স্বর স্থির ও শান্ত। বুকের ভিতর রক্তবিন্দুগুলি যেন একটু একটু করে নিজেদের স্থিরতা হারাচ্ছে। আমার না তলপেটের ব্যথাটা আজ খুব বেড়েছে বিক্রম, সেই সাথে শ্বাসকষ্ট। মনে হচ্ছে তোমার রজ সময় ঘনিয়ে এসেছে লোহিতা। তোমার এখন বিশ্রাম করা উচিত। বেশি হাঁটা চলা বা সিঁড়ি ভাঙলে রক্তপাত বেশি হবে। লোহিতা আমার পাশে রাখা ট্রাঙ্কটিকে এক ঝলক দেখে পুনরায় আমার দিকে তাকালো। তার হালকা খয়েরি চোখ দুটি স্থির। কপালের উপর এক গোছা চুল এলোমেলো উঠছে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমায় যেতে হবে। লোহিতা পায়ে পায়ে ঘরে ঢুকে এলো। কিন্তু কিন্তু আমার যে এখন তোমায় দরকার, খুব দরকার বিক্রম। কুমারী যুবতীর গলায় বাসনার সুর যেন শব্দে শব্দে বৃদ্ধি পাচ্ছে। তার কম্পমান চোখের তারা এখন আমার চোখের থেকে ইঞ্চিখানেক দূরে। তার শ্বাসের গন্ধ যেন সহস্র পিপে মদিরার সুবাস, যার নেশায় আমি একটু একটু করে মাতাল হয়ে যাচ্ছি। ঝড়ের শব্দ ছাপিয়ে আমার কানে আসছিল নিজের বুকের ধুকপুকুনি। একটা দমকা হাওয়া এসে ঘরের কম্পমান লম্ফের শিখাটিকে নিভিয়ে দিল, আর সেই সাথে উড়িয়ে দিল লোহিতার শাড়ির আঁচল। তার উন্মুক্ত পিঠে আমি আমার হাত রাখলাম। শরীর তো নয়, যেন ফুলের কুড়ির উপর হাত বোলাচ্ছি। আঙুলের ছোঁয়ায় বুঝতে পারছিলাম আমার স্পর্শে তার নরম পিঠে কাঁটা দিয়েছে। লোহিতার হাতের আঙুলগুলো পাঞ্জাবির ফাঁক গলে আমার বুক স্পর্শ করলো। আমার চওড়া ছাতির লোমকূপগুলো দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মায়ের বড় একটি বাক্য কানে বেজে উঠল। যে কোনো ব্যাপারে আর 5 জনের থেকে ওর উত্তেজনা অনেক বেশি। ঠোঁটে কামড় দিয়ে চোখ বুঝতেই শ্বাস ফুলে উঠল লোহিতার। মাথাটা পেছন দিকে হেলে গেল আবেশে। আর পারলাম না নিজেকে ধরে রাখতে। নিচু হয়ে লোহিতাকে তুলে নিলাম আমার মজবুত 2 বাহুতে। তারপর শুইয়ে দিলাম তাকে খাটের উপর। উন্মুক্ত হয়ে ছড়িয়ে গেল তার কিশোরাশি। পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেললাম ঘরের কোণে। তার পাশে গিয়ে শুতেই সে উঠে বসলো আমার উপরে। তার বাহু দিয়ে প্রাণ ভরে স্পর্শ নিল আমার সুঠাম কাঁধ, বুক ও বাহুর। ডান হাতে তার শাড়ি টেনে অনাবৃত করে দিলাম তার বুক। সে আলতো ঝুঁকে এলো আমার উপর। তার বুক আমার বুকের ওপর, আর আমার হাত তার মাংসলো কোমরে। তারপর আমার কানে ফিসফিস করে বলল, ডাকিনি দেখেছ বিক্রম? ডাকিনি।
এ কেমন প্রশ্ন? হঠাৎ লোহিতার ওজন যেন বাড়তে আরম্ভ করলো। আমার হাত দুটো নিজের কোমর থেকে ছাড়িয়ে সপাটে চেপে ধরলো নিজের দুই হাঁটুর নিচে। লোহিতার গায়ে এত জোর এলো কোথা থেকে? হাসতে আরম্ভ করেছে লোহিতা। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। সর্বশক্তি দিয়ে ছটকা মারার চেষ্টা করলাম, কিন্তু বৃথা সব চেষ্টা। কান ফাটানো শব্দে বাজ পড়ল। তার ঝলকে যা দেখলাম তাতে ভয় চিৎকার করে উঠলাম। আমার কোমরে চেপে বসেছে এক নগ্ন পৈশাচিক নারী মূর্তি। ঝড়ে তার চুল ঊর্ধ্বমুখে উঠছে। তুমি 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 কে? আচমকাই গলাটা দিয়ে প্রশ্নটা বের হয়ে এলো। লোহিতা মুখ নামিয়ে আমার মুখের কাছে আনলো। যেই ঠোঁটে এতক্ষণ পেয়েছিলাম নেশালো সুবাস, এখন তা বদলে গিয়েছে গা গুলানো দুর্গন্ধে। তার বিভৎস খয়েরি চোখ দুটোর লোলুপ দৃষ্টি আমার দিকে। তোমায় যে আমার দরকার বিক্রম, তাজা রক্তের সুধা যে আমায় বাঁচিয়ে রেখেছে ডাক্তার বাবু। কত মাসে বংশী, আর এ মাসে তুমি। আমার রক্তপাত আমি ভরাবো তোমার রক্ত পান করে। পলকে বদলে গেল লোহিতার রূপ। এ কি? এ কাকে দেখছি? আমার বুকের উপর চেপে বসে আছে পার্বতী লাহিনী। ভয়ানক, বিভৎস আর আর নগ্ন। আর্তনাদ করে উঠলাম আমি, কিন্তু এই বিশাল ডাকিনীপুরীতে আমার আর্তনাদ শোনার মতো কেউ নেই। একবার মনে পড়ল লাল শাড়ি পরিহিতা পুরো শৃঙ্গারে সজ্জিত লোহিতার ছবি কোথায় দেখেছিলাম। প্রথম দিন সিঁড়ি দিয়ে উঠবার সময় দেখা ওই তৈলচিত্রগুলির মধ্যে একটিতে দেখেছিলাম জমিদার গোছের একটি মানুষের পাশে হুবহু এই চেহারার এক মহিলা, অর্থাৎ স্বামী আর স্ত্রী। এই ডাকিনী নিজের যৌবনের রূপ ধরে এতক্ষণ আমায় যৌনতার জালে ফাঁসিয়ে নিজের রক্ততৃষ্ণা মেটাবার সুযোগ করে দিয়েছে। হট্ট হাসিতে কেঁপে উঠল ঘর, গর্জে উঠল বাজ। পার্বতীর জিহাংসা ভরা মুখের ভেতর থেকে বের হয়ে এলো দুটো ছুঁচলো দাঁত। লকলকে জিহ্বাটি ঝুলে পড়লো মুখের ফাঁক দিয়ে। তার চোয়ালটি নেমে এলো আমার গলা লক্ষ্য করে। আমি মৃত্যু ভয় চোখ বুঝলাম। হঠাৎ এক দুর্বোধ্য হুঙ্কারে আমার সম্বিত ফিরল। আমার নজর ঘুরল দরজার দিকে। দেখি সেখানে দাঁড়িয়ে আছে প্রায়ান্ধ বৃদ্ধ ভৃত্যটি। হাতে তার একটি বড় কাটারি। ছানি পড়া চোখেও জ্বলছে ক্রোধের ভাটা। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে উঠলাম। বৃদ্ধ গর্জন করে কাটারিটি মাথার উপর উঠিয়ে ঝাঁপিয়ে পড়লো পার্বতীর উপর। মারতে থাকলো এলোপাথারি কোপের পর কোপ। পার্বতী আমায় ছেড়ে আর্তনাদ করে হুমড়ি খেয়ে পড়লো বৃদ্ধের উপর। আমি এক লাফে উঠে পড়লাম। বৃদ্ধের হাত থেকে কাটারিটি ছিটকে পড়লো মেঝেতে। তারপর আমার কিছু করার আগেই বৃদ্ধ নিজের সমস্ত শক্তি দিয়ে পার্বতীকে জাপটে ধরে পেছনের গড়াহাতবিহীন জানলাটা দিয়ে মারলো ঝাঁপ। ধূপ করে দুটো শরীর মাটিতে পড়ার শব্দ। তারপর সব চুপ। আতঙ্কের রেশ না কাটতেই আমি গিয়ে উঁকি মারলাম জানলা দিয়ে। বিদ্যুতের আলোয় দেখলাম 25 ফুট নিচে শান বাঁধানো চাতালের মাঝে ঘাড় মুটকে পড়ে আছে একটি দৈত্য সদৃশ উলঙ্গ নারী শরীর। আর তার পাশে নিথর হয়ে পড়ে আছে নকুল, বিশ্বস্ত নকুল। চোখে মুখে তার প্রশান্তির ছাপ, যে আজ শুধু আমারই প্রাণ বাঁচায়নি, নিজের প্রাণ দিয়ে সাপ মোচন করে গেল তার ভ্রান্ত মনিবের বিধ্বস্ত ঐতিহ্যের।